মিস্ট্রি 360 বেঙ্গলির বিশেষ নিবেদন কমিক টাইমস। বজ্রের দেবতা থর, অনর্থের দেবতা লোকি এবং সর্বপিতা ওডিন। যারা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সাথে পরিচিত তারা এই নামগুলোর সাথেও বেশ পরিচিত। মার্ভেল কমিক্সের একটি বিরাট অংশ তৈরি হয়েছে নর্ডিক পুরাণের এই দেবতাদের কেন্দ্র করে, কিন্তু পুরাণে উল্লিখিত নানা ঘটনাকে মার্ভেল কমিক্স তাদের নিজেদের মতো করে পরিবর্তন করে নিয়েছে। মূল ঘটনা ও মার্ভেল কমিক বুক ও চলচ্চিত্রের মাঝে তাই আকাশ পাতাল পার্থক্য দেখা যায়। বজ্রের দেবতা থর নর্ডিক পুরাণের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। অসীম সাহসী ও অত্যন্ত শক্তিশালী এই দেবতাকে ঘিরে অনেক গল্প রয়েছে। এসব গল্পে তার বীরত্ব ও শক্তিমত্তারও অনেক দৃষ্টান্ত রয়েছে। এ কারণেই তাকে মার্ভেল কমিক্সের অন্যতম শক্তিশালী সুপারহিরোর স্থান দেওয়া হয়েছে। শক্তিমত্তা আর বীরত্ব ছাড়াও তার জনপ্রিয়তার পিছনে আরেকটি বস্তুর ভূমিকা রয়েছে, আর তা হলো থরের হাতুড়ি মিওনির। এই অস্ত্রটি থরের ক্ষমতাগুলোকে পূর্ণতা দান করেছে। হাতুড়িটাকে সবসময় সে শরীরের অপর একটি অঙ্গের মতোই ধারণ করে। থর ছাড়া অন্য কেউ এই হাতুড়ি বহন করতে পারে না। পৌরাণিক কাহিনী ও মার্ভেল কমিক্স দুটোতেই তাই থরের হাতুড়ি নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। মিওনির নামক হাতুড়িটি এমনি এমনি থরের হাতে আসেনি। এই হাতুড়ি পাওয়ার জন্য যাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে সে হলো লোকি। শুনতে অবাক লাগলেও অনর্থের দেবতা লোকির কারণেই থর তার হ্যামারটি লাভ করে। লোকি হলো থরের সৎ ভাই, অর্থাৎ ওডিনের পালক পুত্র। দেবতা মহলে সে সব থেকে কুখ্যাত এবং প্রচণ্ড কূটবুদ্ধির অধিকারীও বটে। বিভিন্ন সময়ে তার নানা কূট চালের শিকার হতে হয়েছে দেবতাদের। মিওনির নামক হাতুড়িটির সৃষ্টির পিছনে রয়েছে লোকিরই এক দুষ্ট বুদ্ধির কারসাজি। থরের স্ত্রী শিব ছিল দেবীদের মাঝে অনন্য সুন্দরী। নীল চোখ, লাবণ্যময়ী চেহারা ও লম্বা চুলের জন্য সবাই তার দিকে তাকিয়ে থাকত। কিন্তু শিফের এই রূপ লোকির কুনজরে পড়ে। এক রাতে থর ও শিব নিজেদের কক্ষে গভীর ঘুমে নিমগ্ন ছিল। সেই রাতে লোকি প্রচুর মদ্যপান করে। মদ্যপ অবস্থায় সে মনে করে শিফের লম্বা চুলগুলো কেটে ফেললে ব্যাপারটা অনেক মজার হবে। যেই ভাবা সেই কাজ। সে নীরবে থরের কক্ষে প্রবেশ করে, কাউকে বুঝতে না দিয়ে। ঘুমের মাঝেই শিফের লম্বা সোনালী চুলগুলো একেবারে গোড়া থেকে কেটে দেয়। ঘুম থেকে উঠে নিজের স্ত্রীর অদ্ভুত চেহারা দেখে থর একেবারে স্তম্ভিত হয়ে যায়। মাথায় হাত বুলিয়ে চুলের বদলে নগ্ন চামড়ার স্পর্শ পেয়ে শিফও তার কাণ্ডজ্ঞান হারাতে বসে। থরের বুঝতে মোটেও সময় লাগে না এমন কাজ একমাত্র লোকির দ্বারাই সম্ভব। নিজের সৎ ভাইকে অনেক ভালো করে চিনত থর, তাই এক মুহূর্ত দেরি না করে সে লোকিকে খুঁজতে বের হয়। লোকির ঘরে ঢুকেই থর রীতিমতো তার গলার টুটি চেপে ধরে। যেভাবেই হোক লোকিকে শিফের পুরনো সোনালি চুল ফিরিয়ে দিতে হবে। থরের ক্রোধ দেখে লোকি পরিষ্কার বুঝতে পারে মদ্যপ অবস্থায় মজা করতে গিয়ে সে একটি মারাত্মক ভুল করে ফেলেছে। কিন্তু শিফের চুল ফিরিয়ে দেওয়া একেবারেই সম্ভব না। কোনো উপায়ন্তর না পেয়ে সে থরকে উপদেশ দেয় শিফের মাথায় স্কার্ফ ব্যবহার করার জন্য। এ কথা শুনে থর আরও রেগে যায় এবং তখনই লোকির শরীরে সব কটি হাড় ভেঙে ফেলার হুমকি দেয়। এরকম হুমকি শোনার পরই লোকির কয়েকজন কামার বামনের কথা মনে পড়ে। বামনদের রাজা ইভালডির সন্তানেরা ছিল অনেক দক্ষ কামার। তারা সম্ভব অসম্ভব যে কোনো কিছুই তৈরি করতে পারত। লোকি বুঝতে পারে যে নিজের প্রাণ বাঁচাতে হলে এদের কাছেই যেতে হবে। এই উদ্দেশ্য সফল করার জন্য সে এক ধূর্ত বুদ্ধির আশ্রয় নেয়। প্রথমেই সে রওনা দেয় বামনদের কর্মশালা সভারটালফাইমে। প্রথমে লোকি এসে হাজির হয় পাহাড়ের অপর পাশে ইভালডির দুই পুত্রের কাছে। কূট বুদ্ধির আশ্রয় নিয়ে সে এক নতুন চাল চালে। দুই বামনকে সে বলে অপর দুই সহোদর ব্রক ও ইত্রি নাকি নিজেদেরকে সর্বকালের সেরা নির্মাতা হিসেবে ঘোষণা করেছে। দুই ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল সিন্দ্রি। লোকির এই মিথ্যা কথা সে বিশ্বাস করে ফেলে এবং তীব্র আপত্তি জানায়। ভাইদের দুজনেই বড়াই করে বলে যে কোনো জিনিস তৈরিতে তারা ব্রক ও ইত্রিকে টেক্কা দিতে পারে। এই কথাটির জন্যই মূলত অপেক্ষা করছিল লোকি।
নিজের বানানো মিথ্যা কথাগুলো চালিয়ে যেতে থাকে সে। বলে ব্রক ও ইত্রি নাকি তাদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। দেবতাদের জন্য উপহার হিসেবে 3টি জিনিস তৈরি করতে হবে, তারাও এতে অংশগ্রহণ করবে। কোন 2 ভাই জয়ী হবে তার বিচার করবে দেবতারাই। ইভাল্ডির 2 সন্তান লোকির বানানো এই মিথ্যা চ্যালেঞ্জ লুফে নেয়। যাওয়ার আগে লোকি বলে যে ওই 3টি উপহারের মধ্যে একটি হবে সিফের লম্বা সোনালি চুল। এবার লোকি রওনা দেয় অপর 2 বামন ভাই ব্রক ও ইত্রির কামাশালায়। তাদের কাছেও একইভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা চ্যালেঞ্জের কথা শোনায়। কাজের দিক থেকে ইত্রি ব্রকের তুলনায় অনেক দক্ষ হলেও ব্রকের বুদ্ধি ছিল অনেক বেশি। সে এসব চ্যালেঞ্জের মধ্যে লোকির কোনো চালাকি আছে কিনা তা সন্দেহ করতে থাকে। 2 ভাই মিলে আলোচনা করে অবশেষে একটি সিদ্ধান্তে পৌঁছায়। তারা লোকিকে জানায় যে বিষয়টা আরো ব্যক্তিগত করলে ভালো হয়। নিজেরাই যে সবার থেকে সেরা তাতে 2 ভাইয়ের কোনো সন্দেহ নেই, কিন্তু দেবতারা যদি তাদের জয়ী ঘোষণা করে তবে লোকিকে শর্তস্বরূপ নিজের মাথা দান করতে হবে। নিষ্পাপ সেজে থাকা লোকি শুরুতে তাদের এই শর্ত শুনে হেসে ফেললেও পরে বুঝতে পারে যে বামন 2 ভাই আসলেই তা চাই। একদিকে থরের কাছে মৃত্যুর হুমকি আর অন্যদিকে বামনদের কাছে মাথা হারানোর ভয় লোকিকে গ্রাস করতে থাকে। অবশেষে সে ব্রক ও ইত্রির দেওয়া শর্ত মেনে নেয়। লোকির ঘাট থেকে একটা বিপদ কেটে গেছে। পাহাড়ের অপর পাশে ইভাল্ডির 2 ছেলে তাদের কাজ শুরু করে দিয়েছে। তারা সিফের জন্য সোনালি চুল তৈরি করবে, কিন্তু এদিকে তার জন্য এক নতুন ঝামেলার উদ্ভব হয়েছে। আর তা হলো ব্রক আর ইত্রিকে যেভাবেই হোক পরাজিত হতে হবে, তা না হলে লোকির নিজের মাথাটাই যে আর থাকবে না। লোকির এক বিশেষ ক্ষমতা রয়েছে, আর তা হলো সে যে কোনো জীবের রূপ ধারণ করতে পারে। ব্রক ও ইত্রিকে হারানোর জন্য সে তার এই ক্ষমতাটিকেই ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। ব্রক ও ইত্রি দ্রুত তাদের কাজে হাত দেয়। ইত্রি হাঁপড় চালানোর ঘর থেকে বেরিয়ে যায়। সে দরজা খোলার সাথে সাথে একটি মাছি ব্রকের কাজের জায়গায় প্রবেশ করে। সে এক বিদঘুটে মাছি। লোকি নিজেই আসলে ওই মাছির রূপ ধারণ করেছিল 2 বামনের কাছে ব্যাঘাত ঘটানোর জন্য। ব্রক নির্দিষ্ট ছন্দে হাঁপড় চালাচ্ছিল। উত্তাপের সামান্য হেরফের হলে তাদের কাজের পুরোটা পণ্ডশ্রম হবে। সমান তালে ব্রক হাঁপড় চালিয়ে যেতে থাকে। উড়ে উড়ে তাকে পর্যবেক্ষণ করছিল মাছিরূপী লোকি। 2 হাত দিয়ে হাঁপড় চালাচ্ছিল ব্রক। এক হাতে গিয়ে মাছি বসে পড়ল। মাছিটাকে দেখেও ব্রক তার কাজে বিরতি দিল না। তাপমাত্রার এক বিন্দুও এদিক ওদিক হওয়া যাবে না। কাজ হচ্ছে না দেখে লোকি ব্রকের হাতের উপর প্রচন্ড শক্তি দিয়ে একটি কামড় বসিয়ে দিল। মাছি রূপ ধারণকারী লোকির কামড়কে একদম পাত্তা দিল না ব্রক। তার সকল মনোযোগ ছিল হাঁপড়ের উপর। অবশেষে ইত্রি দরজা খুলে ভিতরে ঢুকলো। আগুন থেকে বের করে আনলো তাদের বানানো প্রথম উপহার, সোনা দিয়ে তৈরি একটি শূকর। কোনো রকম বিলম্ব না করে দ্বিতীয় উপহার বানানোর কাজে লেগে গেল 2 জন। এবার ইত্রি একটি সোনার পিণ্ড তুলে তা আগুনে দিয়ে দিল। আগের মতোই কাজ চলছে 2 বামনের। ব্রক হাঁপড় চালিয়ে তাপমাত্রা ঠিক রাখছে আর ইত্রি বাইরে হাতুড়ি চালাচ্ছে। মাছিটা ঠিকই ঘরের মধ্যে উড়ে বেড়াচ্ছে। এবার লোকি আর ব্রকের হাতের উপর বসলো না, বসলো ঠিক তার ঘাড়ের উপর। ঘাড় বেয়ে অনবরত বেয়ে পড়া ঘাম উপেক্ষা করে মাছিটা কামড়ের সঠিক সুযোগ খুঁজতে থাকে। অপরদিকে ইত্রি বাইরে থেকে জানিয়ে দিয়েছে যে এবারের কাজ বেশ সূক্ষ্ম। হাঁপড়ের গতি যেন সামান্যতম বাড়ানো বা কমানো না হয়। মাছিটা হঠাৎ ব্রকের ঘাড়ে কামড় বসালো, আগের থেকেও বেশি শক্তি দিয়ে। বিন্দু বিন্দু ঘাম আর রক্তে ব্রকের ঘাড় একাকার হয়ে গেল। তবুও সে সামান্যতম পাত্তাটুকু দিল না। এক মনে হাঁপড় চালিয়ে যেতে থাকলো। কাজ শেষ হওয়ার শেষে ইত্রি পুনরায় ঘরে প্রবেশ করলো। তার হাতে একটা সোনালী রঙের আংটি, ঠিক আঙুলের নয়, হাতের কবজিতে পরার আংটি। ইত্রি এর নাম দিল ড্রুপনি। পরপর 2 বার বিফল হওয়ার পর মাছিরূপী লোকি বুঝতে পারল যে এটি তার শেষ সুযোগ। এই সুযোগ হাতছাড়া হয়ে গেলেই নিজের মাথা খোয়াতে হবে তাকে। তাই ব্রক আর ইত্রি আবার কাজ শুরু করে দিলে সে নতুন এক জায়গা বসার জন্য বেছে নিল। এবার লোকি কোনো ভুল করবে না।
সে বসে পড়েছে একেবারে ব্রকের দুই চোখের মাঝখানে। যথারীতি দুই বামন ভাই মিলে তাদের শেষ কাজ শুরু করে দিয়েছে। আবার কামড় দিতে শুরু করলো লোকি। প্রচন্ড ব্যথার মধ্যেও একই গতিতে হাঁপড় চালাতে থাকলো ব্রক। লোকিও থেমে নেই, একের পর এক কামড় বসাতে লাগলো সে। বামনের চোখ একেবারে লাল হয়ে যায়। তার চোখের পাপড়ি থেকে অনবরত রক্ত ঝরতে থাকে। ওই রক্তের কারণে সে কিছুই দেখতে পায় না। এই প্রথমবার ব্রক ইতস্তত বোধ করতে শুরু করে। সে মাথা ঝাঁকিয়ে মাছিটাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। কিন্তু ব্রকের সহ্যের সীমা পার হয়ে গেছে। সে অপেক্ষা করতে থাকে যে যখনই ইত্রি হাতুড়ির বাড়ি মারবে তখনই সে এক হাত দিয়ে মাছিটি সরিয়ে দেবে। অবশেষে সে হাতুড়ির শব্দ শুনল। প্রচন্ড বেগে নিজের মুখের উপর হাত চালালো ব্রক। সময় মতো সরে না গেলে মাছি অবস্থাতেই লোকি অক্কা পেত। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ইত্রি। তার চোখে মুখে হতাশা। সব ঠিকঠাক চলছিল, কিন্তু শেষের দিকে তাপমাত্রা অনেক বেড়ে যায়। তাদের সেরা কাজ নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে নিজের আসল রূপে বামনদের কামারশালায় প্রবেশ করলো লোকি। তাদের কাজ কতদূর বাকি জানতে চাইল সে। ইত্রি আগ বাড়িয়ে বলল, ব্রক তাদের উপহার দেবতাদের আবাস অ্যাসগার্ডে নিয়ে যাবে। আর জয়ী হবার পর লোকির মাথাটাও কেটে নিয়ে আসবে। অ্যাসগার্ডে উপহার প্রদর্শনী শুরু হলো। বিচারকের আসনে ছিল সর্বপিতা ওডিন, বজ্রদেবতা থর এবং সৌন্দর্যের দেবী ফ্রে। এক পাশে আছে ইভালডির দুই সন্তান এবং অপর পাশে ব্রক। ইত্রি এখানে উপস্থিত হয়নি। লোকি যথারীতি সেখানে ইভালডির সন্তানদের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিল। ইভালডির সন্তানেরা প্রথমে ওডিনকে উপহার দিল গুঙ্গির নামক একটি বর্ষা। শত হলেও ওডিনের একটি চোখ নেই। এই বর্ষা তাকে লক্ষ্যভেদ করতে সাহায্য করবে। অসামান্য কারুকার্য সৃষ্টি এই বর্ষা যে কোনো লক্ষ্যভেদ করতে পারবে। উপহারটি ওডিনের পছন্দ হয়। দ্বিতীয় উপহারটি ছিল সিফের জন্য এক গোছা সোনালী চুল। এই পথচুলাটি মাথায় দিলে তা তার চামড়ার সাথে জুড়ে যাবে। নতুন চুল পাওয়ার পর সিপকে আগের থেকেও বেশি সুন্দরী দেখায়। উপহারের কার্যকারিতা দেখে খুশি হয়ে গেল থর। তৃতীয় উপহারটি ছিল একটি রুমাল। এই উপহারটি দেবী ফ্রের জন্য বানানো। দেখতে সামান্য মনে হলেও এর ভাঁজ খুললে বেরিয়ে আসবে এক বিরাট বড় জাহাজ। দূরে যাতায়াতের জন্য এই জাহাজ ব্যবহার করা যাবে, আবার প্রয়োজনে ভাঁজ করে রাখা যাবে। এই উপহারটিও ফ্রের খুব পছন্দ হয়। এইবার ব্রকের পালা। প্রথম প্রতিযোগীর সব উপহার দেবতাদের পছন্দ হয়েছে, আর এদিকে দ্বিতীয় প্রতিযোগী ব্রক আর ইত্রির বানানো শেষ উপহার ঠিক মতো তৈরিই হয়নি। মাছির কামড়ে ব্রকের চোখ ও ঘাড় ফুলে গেছে। এমন অবস্থায় সে দরবারে দেবতাদের সামনে তার উপহারগুলো নিয়ে হাজির হয়। ব্রক প্রথমে বের করলো ড্রুপনির নামক আংটিটা। এটি সে এবং ইত্রি ওডিনের জন্য বানিয়েছে। দেখতে অসম্ভব সুন্দর ছিল আংটিটা। 8 রাত অন্তর অন্তর এই আংটি থেকে ঝরে পড়বে একই রকম দেখতে আরো 8টি আংটি। আংটিটা ওডিনের খুব পছন্দ হয়। দ্বিতীয় উপহারটি ছিল একটি স্বর্ণ নির্মিত শূকর। এই উপহারটি তৈরি করা হয়েছে দেবী ফ্রের জন্য। তিনি তার রথে এই শূকর বেঁধে দিলে তার সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার থেকেও বেশি বেগে দৌড়াতে পারবে। আর রাতের অন্ধকারে পথ চেনার জন্য শূকর থেকে আলো নির্গত হবে। এই উপহারটি ফ্রের অনেক পছন্দ হয়ে যায়। এবার শেষ উপহার দেখানোর পালা। লোকির জন্য যে উপহারটি প্রায় নষ্ট হতে বসেছিল। থরের সামনে একটি হাতুড়ি এনে রাখলো ব্রক। হাতুড়িটা দেখেই থর একটা বিতৃষ্ণার আওয়াজ করে বসলো, কারণ এর হাতল স্বাভাবিকের তুলনায় অনেক ছোট। ব্রক তার এই অভিযোগ মেনে নিল, কিন্তু এটি বাতিল করার আগে থরকে অনুরোধ করলো এর কিছু বৈশিষ্ট্য শোনার জন্য। সে জানালো যে হাতুড়িটি ছুঁড়ে মারলে তা কখনো লক্ষ্যভ্রষ্ট হবে না। কথাটি থরের ভালো লাগলো। ব্রক আরো বলল, এটি যত দূরেই ছুঁড়ে মারা হোক না কেন ঠিকই এর মালিকের হাতে ফিরে আসতে পারে। এটি তার মালিকের আদেশে ক্ষুদ্র থেকে বিশাল যে কোনো আকার ধারণ করতে পারে। তারা এর নাম দিয়েছে মিওনির বা বজ্র প্রস্তুতকারী। হাতুড়িটি সম্পর্কে জানার পর সে বাচ্চাদের খেলনা পাওয়ার মতো তার নাড়াচাড়া করতে থাকে। হাতল ছোট হওয়াতে তার আর কোনো মাথা ব্যথা নেই।
ওডিন ও ফ্রেয় এই শেষ উপহারটি অনেক পছন্দ করেন। ওডিন তো একেবারে বলে দেন যে এই হাতুড়ি অ্যাসগার্ডকে বহিরাগত শক্তির হাত থেকে রক্ষা করবে। যথারীতি প্রতিযোগিতায় ব্রক ও ইত্রির দল জিতে যায়। এবার শর্তানুযায়ী লোকির মাথা সংগ্রহ করার পালা। লোকি সেখান থেকে পালানোর চেষ্টা করে। লোকিকে পালাতে দেখে ব্রক থরের কাছে অনুরোধ করে তাকে ফিরিয়ে আনার জন্য। থর তার নতুন হাতিয়ার ব্যবহার করে ফেরত নিয়ে আসে লোকিকে। কিন্তু অতি শীঘ্র মাথা হারাতে যাওয়া লোকির চোখে মুখে কোনো ভয় নেই। এটুকু সময়ের মধ্যে সে এক নতুন ফন্দি এঁটে ফেলেছে। লোকি ব্রককে বলে যে মাথা যদি সে নিতে চায় তো নিতে পারে, কিন্তু তার গলা কাটা যাবে না, কারণ শর্তে গলা কাটার কোনো কথা বলা ছিল না। এবার ব্রক পড়ল এক নতুন ঝামেলায়। গলা কাটা ছাড়া তো আর মাথা পাওয়া যাবে না। ওডিন তাদের এই দ্বন্দ্ব এতক্ষণ চুপচাপ দেখছিল। তিনিও লোকির কথার মাঝে যুক্তি খুঁজে পেলেন। তিনি লোকির এই যুক্তি মেনেও নিলেন। ব্রকের এবার মন ও মেজাজ দুটি খারাপ হয়ে গেল। কি একটা ভেবে সে তার থলে থেকে ছুঁই সুতো বের করে আনে, আর কিছু বলার আগেই লোকির ঠোঁট জোড়া সেলাই করে দেয়। যত নষ্টের গোড়া লোকির এই ঠোঁট জোড়া। কথা বলে সে যে কোনো কিছু হাসিল করতে পারে, তাই মাথা না পাক অন্তত ঠোঁট জোড়া বন্ধ করে শান্তি পাওয়া যাবে। ব্রকের এই কাণ্ড দেখে দেবতারা অনেক মজা পেয়ে যায়। এভাবেই নর্ডিক দেবতারা তাদের গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম ও হাতিয়ার লাভ করে। থর তার হাতুড়ি মিওনির সবসময় নিজের কাছে আগলে রাখতে শুরু করে। ওডিনের ভবিষ্যৎবাণী অনুযায়ী এটি তাদের নানা যুদ্ধে জয়ী হতেও সাহায্য করে। উপকথায় মিওনির নামক হাতুড়িটি তাই অনেক বেশি জনপ্রিয়, আর এটির ক্ষমতা নিয়ে মানুষের মনে জল্পনা কল্পনা শেষ নেই। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন। আর এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।